আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমরা ক্লাস 9 এবং 10 এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার অন্তর্গত সকল সংখ্যার ব্যাপারে জানব এবং এর পরের পর্ব থেকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করব। আমি একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি যেটার মধ্যে ক্লাস 9 এবং 10 এর সকল অধ্যায়ের ম্যাথগুলো পর্যায়ক্রমে এই চ্যানেলে আপলোড করা হবে। তাই আপনারা যদি নোটিফিকেশন পেতে চান যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করব, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। বাস্তব সংখ্যাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মূলদ আর সেকেন্ড হচ্ছে অমূলদ। এই দুই সংখ্যা দিয়েই মূলত আমাদের বাস্তব সংখ্যাটা গঠিত। তো মূলদ সংখ্যার ব্যাপারে যদি আমরা বলি তাহলে যে কোনো সংখ্যা যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা হয়। তো এখানে p আর q এর পরিচয়টা যদি আমি একটু দেওয়ার চেষ্টা করি তাহলে p ও q এখানে উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা। সেকেন্ড পয়েন্টটা p ও q এর গসাগু হচ্ছে 1। তো p আর q এর গসাগু 1 হওয়ার অর্থ হচ্ছে p আর q এর মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর নেই। ফ্যাক্টর বলতে বোঝায় আসলে যে এক ছাড়া অন্য এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে p এবং q উভয়কেই ভাগ করা যাবে। যেরকম যদি আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে এখানে আমাদের একটা অনুপাত যদি আমরা নিই 15/25, তাহলে আমরা বলতে পারি 15কে 3 গুণন 5 আকারে লেখা যায়, আবার 25কে 5 গুণন 5 আকারে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 15 আর 25-এর মধ্যে কমন মাল্টিপল হচ্ছে 5। তো 5 দিয়ে এই 15কেও ভাগ করা যায়, আবার 25কেও ভাগ করা যায়। তো ভাগ করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3/5। এই 3/5কে আবার আমরা 3 গুণন 1 ডিভাইডেড বাই 5 গুণন 1 আকারেও লিখতে পারি। এটা লেখা যে কথা, আর 3/5 এটা লেখা একই কথা। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 3 আর 5-এর মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর নাই যেটা দিয়ে আমরা 3 এবং 5 উভয়কেই ভাগ করতে পারি। আবার এখন যদি আমরা অমূলদ সংখ্যার ব্যাপারে বলতে চাই তাহলে অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ অমূলদ সংখ্যাকে আমরা দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে কখনোই প্রকাশ করতে পারি না। তো অমূলদ সংখ্যা কোনগুলো এবং তা চেনার উপায় কি, এটা আমরা এই ক্লাসের শেষে আলাপ আলোচনা করব যখন আমরা বাকি সংখ্যাগুলো নিয়ে আমাদের আলোচনা পর্ব শেষ করব। এখন আমাদের যে মূলদ সংখ্যা এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো আমি এখানে লিখি যে মূলদ এটার এক ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা আর এক ভাগ হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার সেটকে যদি আমরা লিখতে চাই তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে -ইনফিনিটি থেকে -3, -2, -1, 0, 1, 2, 3 পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে সব আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, এখানে কোনো ভগ্নাংশ বা দশমিক এ ধরনের আমরা কোনো কিছু দেখব না। আবার এই -ইনফিনিটি থেকে এই -1 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ঋণাত্মক সংখ্যা। শূন্যকে আলাদা করে আমরা শুধু শূন্যই বলতে পারি। শূন্যটা আসলে হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সীমানা নির্ধারণকারী। আর এই 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ধনাত্মক সংখ্যা। এই 0 আর এই ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমরা যদি ভগ্নাংশকে দেখি তাহলে এখানে আমরা আবার দু ধরনের ভগ্নাংশ দেখতে পারি। একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। এই সাধারণ ভগ্নাংশের মধ্যে 2/3, 3/4, 6/5 এ ধরনের ভগ্নাংশগুলো আমরা দেখতে পারি। তো এই সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনো পূর্ণ অংশ থাকবে না, তার মানে এটা পুরোটাই একটা ভগ্নাংশ হবে। সাধারণত 0.5, 0.25, 0.75 এদেরকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, কারণ এগুলো 0 দিয়ে স্টার্ট হচ্ছে, এদের মধ্যে কোনো পূর্ণ অংশ নেই। যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখানো যায় তাহলে এটা অনেকটা হয় এরকম যে এখানে যদি 0 হয় আর এখানে যদি 1 হয় তাহলে 0.5 এখানে কোথাও লাই করবে, 0.75 এখানে কোথাও হবে, আর 0.25 এখানে কোথাও হবে। প্রকৃত ভগ্নাংশ সব সময় 0 থেকে 1 এর মাঝামাঝি অবস্থান করবে, কারণ এর মধ্যে কোনো পূর্ণ অংশ নেই, এর মধ্যে যা আছে পুরোটাই ভগ্নাংশ। 0.5কে আমরা লিখতে পারি 0.5, যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে 1 আর 5-এর জন্য এখানে আসবে 0,
5 দুগুণু 10, তাহলে এটাকে আমরা বলতে পারি হাফ। আবার 0.25 এভাবে কাটাকাটি করলে আমরা পাবো 1/4। আবার 0.75 এটাকে আমরা লিখতে পারি 3/4। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের লব এটা সবসময় হর থেকে ছোট হবে, তার মানে 1 ইজ অলওয়েজ লেস দেন 2। সেরকমভাবে 0.25-এ 1 4-এর থেকে ছোট এবং 0.75-এ 3 4-এর থেকে ছোট। তো প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে আমাদের লব সবসময় হরের থেকে ছোট হবে। আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে সবসময় দুটো অংশ থাকে, একটা থাকে পূর্ণ আর একটা থাকে ভগ্নাংশ। কীরকম? আমি 1.5 এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি, 2.5 এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি, 3.5 এটাকেও অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। এখন যদি আমরা এটাকে অনুপাত আকারে লিখতে চাই তাহলে এটা অনেকটা এরকম হবে 3/2, এটা হবে 5/2, এটা হবে 7/2। এবং একটু লক্ষ্য করলে দেখা যায় যে এটার মধ্যে আমাদের দুটো অংশ আছে, একটা হচ্ছে 1 আর প্লাস 0.5, তার মানে একটা পূর্ণ অংশ আর একটা ভগ্নাংশ। আর এই অনুপাতগুলো নিয়ে যদি আমি একটু বলতে চাই তাহলে 3/2, 5/2 আর 7/2 এই তিনটার মধ্যে একটা জিনিস কমন, যে এখানকার লব সবসময় হরের থেকে বড়, তার মানে 3 ইজ গ্রেটার দেন 2, 5 ইজ গ্রেটার দেন 2, 7 ইজ গ্রেটার দেন 2। তার মানে প্রকৃত ভগ্নাংশের লব সবসময় হরের থেকে ছোট হবে এবং অপ্রকৃত ভগ্নাংশের লব সবসময় হরের থেকে বড় হবে। এখন এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করতে পারি যে 3/2 এটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে এখানে 3 চলে আসবে আর আমরা এখানে বলতে পারি 2 1-কে 2 আর নিচে থাকে 1। তাহলে এই 3/2 অনুপাতকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 1, এটার 1 এখানে চলে আসলো আর এই হর ডিভাইডেড বাই লব। আর এখানে আমরা লিখতে পারি ভাগশেষ আর এখানে আমরা লিখতে পারি ভাজক। তো 3/2-কে এই আকারেও লেখা যেতে পারে। আবার এটা থেকে এখানেও আসাটা খুব ইজি, 2-এর সাথে 1 গুণ করে এই 1-এর সাথে যোগ করলে আবার আমরা এই ভগ্নাংশটা পেয়ে যাব, 2 1-কে 2 আর 1 3 ডিভাইডেড বাই 2। তো 3/2 থেকে আমরা পাইলাম 1 1/2, এটাকে বলা হয় মিশ্র অনুপাত। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র অনুপাত পাই, আবার মিশ্র অনুপাত থেকে অপ্রকৃত ভগ্নাংশ পাই। তার মানে মিশ্র অনুপাত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশেরই একটি বিশেষ রূপ। এখন যদি আমরা উপরে চলে যাই তাহলে এতক্ষণ আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলাপ করলাম। এখন যদি আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের আলাপটা করি তাহলে দশমিক ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এর একটা ভাগ হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? যেমন 1.1, 1.25, 3.75, 4.15 এগুলোকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়, যেখানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যা থাকবে, এগুলো অসীম পর্যন্ত যাবে না, অর্থাৎ 2 3 4 5 যে কোনো একটা ঘরে গিয়ে ডিজিটগুলো শেষ হয়ে যাবে। এর আরেকটি ভাগ হচ্ছে অসীম আবৃত দশমিক। তার মানে এখানে দশমিকের পর সংখ্যাগুলো অসীম পর্যন্ত যাবে, কিন্তু আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করব, যেরকম 1.333, তারপর 1.272727, আবার 2.3507 এইভাবে করে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবো। তো দেখে মনে হচ্ছে এগুলো অসীম, কিন্তু এগুলোকে আবার আমরা 1.3 উপরে একটা ফোঁটা, যেটাকে পৌনঃপুনিক বলে, এভাবেও প্রকাশ করতে পারি। সিমিলারলি পরের সংখ্যাটাকে আমরা 1.27 এবং 2 আর 7-এর উপরে পৌনঃপুনিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর 3 নম্বর সংখ্যাটাকে আমরা বলতে পারি 2.3507। এখানে 507 পোর্শনটা রিপিট হচ্ছে, তাহলে এখানে 5-এর উপরে আর 7-এর উপরে পৌনঃপুনিক দিলেই আমাদের হয়ে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমার 507 এটা রিপিট হতেই থাকবে। তো এটাকে বলা হয় অসীম, যেহেতু এটা অসীম পর্যন্ত যাবে, এবং আবৃত এটাই পৌনঃপুনিকের কারণে আমার আবৃতটা লেখা হচ্ছে। এবং দশমিকের আরেকটা ভাগ হচ্ছে অসীম অনাবৃত। এটা কীরকম? এটা এরকম যে 1.12357881054, এটা জাস্ট একটা র্যান্ডম সংখ্যা লিখলাম। এটার মধ্যে কোনো প্যাটার্ন লক্ষ্য করা যাবে না, কিন্তু এগুলো অসীম পর্যন্ত
বিস্তৃত হবে। এখন আমরা আমাদের আলোচনার শুরুতে বলে দিয়েছিলাম যে অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখন আলোচনার শেষে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে আমাদের যে অসীম অনাবৃত সংখ্যা এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাকে কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। বাকি যত সংখ্যা আছে সবগুলোকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এমনকি এই যে পূর্ণ সংখ্যা এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি আমরা, যেরকম 2 এটাকে আমরা লিখতে পারি 2/1। তেমনইভাবে -2 এটাকেও আমরা বলতে পারি -2/1। আবার যদি আমরা সসীম দশমিকের ক্ষেত্রে দেখি তাহলে 1.1 এটাকে আমরা বলতে পারি 1.1, পয়েন্টটা উঠে গেল, তাহলে এখানে আসবে 10, তার মানে 11/10। তো এটাকেও দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাচ্ছে। তেমনইভাবে 1.25 এটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে দশমিকটা তোলার ফলে এখানে আসবে 1, আর দুইটা সংখ্যার জন্য এখানে আসবে 00। এটাকে আমরা যদি 25 দিয়ে ভাগ দিই তাহলে 5×25 = 125, 4×25 = 100, তাহলে এটাকেও দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাচ্ছে। এখন যদি আমরা অসীম আবৃতের ক্ষেত্রে দেখি যে 1.33 এটাকেও দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। কি রকম? যেমন আমি বললাম 1.33 এটাকে আমি বলতে পারি 4/3। কেন? কারণ 4কে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল আসবে 3 × 3, তারপর ভাগশেষ হচ্ছে 1, কিন্তু 1 আর 3 দিয়ে ভাগ যায় না, তাই আমি দশমিক নিয়ে নিলাম, তাহলে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে আমি লিখতে পারি 3 × 9। আবার এখানে 1 চলে আসলো, আবার এটাকে 0 করে দিলাম, তাহলে 10, আবার 3 × 9, আবার 1 0, 3 × 9। তাহলে এই যে এই প্যাটার্নটা চলতেই থাকবে। তো এটাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তার মানে যদি দশমিকের পরে আমার সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা সেটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। আর বাকি যতগুলো আমরা সংখ্যা দেখলাম সেগুলোকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। শুধুমাত্র এই যে অসীম অনাবৃত সংখ্যা এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। তো যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না সেটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার কিছু খুবই কমন সংখ্যা হচ্ছে √2 এটাকে অমূলদ বলা হয়, √3 এটাকে অমূলদ বলা হয়, পাই এটা অমূলদ, √5 এটা অমূলদ। এরকম আরও যতগুলো সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো সবগুলোকেই অমূলদ সংখ্যা বলা হয়। এখানে আরেকটা সংখ্যার ব্যাপারে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এই 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে এই সবগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এটা 1 থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত যাবে, তো আমি এটাকে বলতে পারি স্বাভাবিক সংখ্যা। আশা করি আপনাদেরকে বাস্তব সংখ্যার এই প্রাথমিক আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ক্লাস 9 এবং 10-এ পড়তেছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরের পর্বে আমরা আরও কিছু ইন্টারেস্টিং ম্যাথ সলভ করব, যেরকম দুটি অমূলদ সংখ্যার মধ্যবর্তী অমূলদ সংখ্যা নির্ণয় করো, এবং √3 অথবা √2 কেন অমূলদ সংখ্যা সেটার ব্যাপারে আমরা একেবারে বেসিক থেকে আমাদের আলাপ আলোচনা শুরু করব এবং শেষ করব। আর কেউ যদি জবের প্রিপারেশন নিচ্ছেন তাহলে তারা এই উপরে দেওয়া প্লেলিস্টে জব সম্পর্কিত ম্যাথগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে।